আচ্ছা, আমরা আজকে এই যে ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পার্থক্যটা আমরা লিখব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি তোমাদের একটু আগে বলছিলাম, এই ছকটা প্রত্যেকে খাতায় লিখে নাও। লিখে নিয়েছো সবাই? গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। দেখো, গ্রাম পজিটিভ এই শেষে একটা অপশন দেবো, একটা উদাহরণ লিখবো। প্রথমটা দেখো, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া কোষ প্রাচীরটা কেমন থাকবে? কোষ প্রাচীর থাকবে পুরু। শুধু এইটা লেখো, কোষ প্রাচীর কেমন হয়? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীর পুরু হয়। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হবে পাতলা। মনে রাখবে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীর পুরু হবে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীর পাতলা হবে। পেপটোগ্লাইকান এর বেশি পরিমাণে থাকে। পেপটোগ্লাইকান বেশি পরিমাণে থাকে, এটা কিন্তু সামান্য থাকে, খুব কম পরিমাণে লেখো, খুব কম পরিমাণে থাকে। লিপিড কিন্তু এখানে কিন্তু লিপিডের পরিমাণ কম পরিমাণে থাকে। লিপিড কম পরিমাণে থাকে, এখানে কিন্তু বেশি পরিমাণে থাকে। লিপিড বেশি পরিমাণে থাকে। দেখো, টিকোইক অ্যাসিড কিন্তু এখানে উপস্থিত, মানে অর্থাৎ টিকোইক অ্যাসিডটা আছে। এর সঙ্গে আর একটা কথা লিখে নিতে পারো, মিউরেটিক অ্যাসিড লিখে নিতে পারো। টিকোইক অ্যাসিডের সঙ্গে মিউরেটিক অ্যাসিড লিখে নিতে পারো। আচ্ছা, এই উপস্থিত এখানে কিন্তু অনুপস্থিত, অর্থাৎ এটা এখানে কিন্তু নেই। এবার দেখো, এটা কিন্তু আছে, ডিকর্নিক অ্যাসিড আছে, এটা এখানে নেই। পিলি, তোমরা নিশ্চয়ই পড়েছো, তোমাদের ছবি এঁকেছিলাম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। কোনটা ছবি এঁকেছিলাম? ইকোলি ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা কিন্তু আছে। গ্রাম পিলি এখানে উপস্থিত আছে, অর্থাৎ পিলি দেখতে পাই, এখানে আমরা দেখব এখানে কিন্তু পিলি নেই, অনুপস্থিত। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পিলি নেই, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পিলি আছে। মেসোজোম কিন্তু এখানে কিন্তু আমরা মেসোজোম কি দেখেছি? এখানে মেসোজোম কিন্তু এখানে আমরা আছে, এখানে কিন্তু মেসোজোম উপস্থিত থাকবে, কিন্তু এখানে মেসোজোম কিন্তু থাকবে না। আমরা যখন ছবি এঁকেছিলাম ইকোলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোম আঁকতে পারিনি, কারণ সেখানে থাকে না। গ্রাম স্টেন, অর্থাৎ এইটা কেমন রং নেবে? এটা নেবে ক্রিস্টাল ভায়োলেট, এবং আয়োডিন দিয়ে রঞ্জিত করলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষ প্রাচীর যে রংটা নেয় সেটা হচ্ছে সবুজ রং নেয়। সবুজ বা নীল, এই রংটা নেবে। এখানে কোন রংটা নেবে? এখানে নেবে লাল রং নেবে। সবুজ বা নীল রং নেয়, এখানে লাল রং নেবে। উদাহরণ লেখো, এখানে উদাহরণটা হচ্ছে ব্যাসিলাস। এখানে লেখো ব্যাসিলাস। লেখো। আর একটা স্ট্রেপ্টোকক্কাস লেখো। আচ্ছা, এখানে অ্যাস্টেরিচিয়া কোলাই লেখো।
আচ্ছা, আমরা তাহলে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই যে পার্থক্যটা আমরা করেছি। আজকে আমি তোমাদের ভাইরাস সম্বন্ধে আলোচনা করব। আচ্ছা, এটা লিখে নাও, ভাইরাসের ছবি আঁকবো এবং তার বিভিন্ন অংশগুলো ছবি এঁকে আমরা করব। এটা হয়ে গেছে। আজকে তাহলে আমরা যেটা করছি হয়নি এখনো, উপরে দিকে আচ্ছা আচ্ছা দেখে আমরা তাহলে আজকে যেটা লিখবো সেটা হচ্ছে, আচ্ছা শুভম, তোমার যে পড়াটা দেরি হয়ে যাবে নাকি প্রতিদিনই? হবে না, 7:30টার সময় কিন্তু শুরু করবো, তার ওই সময় আসতে হবে। তাহলে মঙ্গলবার ছুটি, তাই তো? মঙ্গলবার ছুটি না না, শনি কেন? হ্যাঁ রবিবার, রবিবার 5টা আর মঙ্গলবার 7:30। আচ্ছা, আমরা মুছে দেবো উপরের দিকটা। আচ্ছা, আমরা ভাইরাস আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস কথার অর্থ কি? ভাইরাস কথার অর্থ কি? বিষ। আচ্ছা, প্রথমে আমরা একটা সংজ্ঞা লিখে নেব। ভাইরাস কাকে বলে? লেখো, আণুবীক্ষণিক এককোষী। আণুবীক্ষণিক এককোষী লিখো না, অকোষীয় লেখো। আণুবীক্ষণিক অকোষীয় নিউক্লিয় প্রোটিন নির্মিত নিউক্লিয় প্রোটিন নির্মিত বাধ্যতামূলক পরজীবী। এর মধ্যে কিন্তু অনেক বৈশিষ্ট্য লেখা আছে। বাধ্যতামূলক পরজীবী, কমা দিয়ে লেখো, পোষক কোষের প্রজননক্ষম। পোষক কোষে প্রজননক্ষম, অর্থাৎ পোষক কোষের বাইরে কিন্তু জ্বরের মতো অবস্থান করে, এই কথাটা মানে তাই। নেক্সট হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তু। জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তুকে ভাইরাস বলে। তাহলে দেখো, ভাইরাসের যে বৈশিষ্ট্যগুলো এর মধ্যে দেওয়া আছে, আণুবীক্ষণিক হবে, অকোষীয় হবে, নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি, বাধ্যতামূলক পরজীবী, পোষক কোষে প্রজননক্ষম, জীবজলের মধ্যবর্তী বস্তু, একে ভাইরাস বলে। কতগুলো বৈশিষ্ট্য এর মধ্যে সমন্বয় ঘটেছে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা এবার কতগুলো ভাইরাস, আমরা ভাইরাসের যে একক এখানে একটু লিখে নেব আমরা। দেখো, ভাইরাসের এককে নিচে লেখো, ভাইরাসের এককে কি বলে? ভাইরাসের এককে ভিরিয়ন বলে। ভাইরাসের এককে কি বলে? ভিরিয়ন। ভাইরাসের এককে কি বলে মনে রাখবে? ভিরিয়ন বলে। এবার আমরা একটা ভাইরাসের ছবি আঁকবো, তার বিভিন্ন অংশগুলো দেখব। দেখো,
আমরা ভাইরাসের একটা ছবি, আচ্ছা এটা লেখা হয়ে গেছে সবার, আমরা মুছে দিচ্ছি কারণ পুরোটা বোর্ডটা দরকার হবে। লিখে নাও ভাইরাসের গঠন। স্যার ভাইরাসের একটা বিরিসাল করেছিল। হ্যাঁ, ভাইরাসের গঠন চিত্র সহ। ভাইরাসের গঠনের বিভিন্ন অংশ, ভাইরাসের গঠনের বিভিন্ন অংশ দেখাও। আচ্ছা, আমরা একে তার বিভিন্ন অংশগুলো পড়েই লিখব। এই যে ভাইরাসের চারিদিকে এরকম প্রোটিন আছে, প্রোটিন দিয়ে একটা আবরণ তৈরি হয়েছে। দেখো যে আবরণটা তৈরি হয়েছে, এই আবরণটার নাম হচ্ছে ক্যাপসিড। ভাইরাসের দেখো চারিদিকে একটা আবরণ তৈরি হয়েছে, ঠিক এরকম আকারটা আঁকো। আমরা একটা ভাইরাসের চিত্র আমরা এঁকেছি। আমরা এবার তার বিভিন্ন অংশগুলো আমরা লিখব। ভাইরাসের দেহ চারটে অংশ আছে। এটাকে বলে মস্তক। মস্তক, তারপরে নিচে এই যে অংশটার নাম হচ্ছে গ্রীবা। মস্তক, গ্রীবা, এটার নাম হচ্ছে পুচ্ছ, এবং নিচে যে এই অংশটার নাম হচ্ছে পাদফলক। তাহলে ভাইরাস, ব্যাকটেরিওফ্যাজ, ব্যাকটেরিওফাজ যে ভাইরাস, তার বিভিন্ন অংশগুলো আমরা দেখালাম, যে মস্তক, গ্রীবা, পুচ্ছ এবং পাদফলক। মস্তক, দেখো এই দেহের চারিদিকে প্রোটিন নির্মিত একটা আবরণ। আমি এক এক করে দেখাবো। এই যে প্রোটিন নির্মিত যে আবরণ, একে বলে ক্যাপসিড। একে কি বলা হয়? ক্যাপসিড। ক্যাপসিড কাকে বলে আমি এখানে লিখছি। দেখো ক্যাপসিড হচ্ছে, ব্র্যাকেটে লিখব, ভাইরাসের
দেহ ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণ, ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণ। তাহলে ক্যাপসিড কাকে বলে? ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে ক্যাপসিড বলে। নিচে লেখো ক্যাপসিমিয়ার। ক্যাপসিমিয়ার কাকে বলে? ক্যাপসিমিয়ার হচ্ছে ক্যাপসিডের অসংখ্য একক নিয়ে গঠিত। ক্যাপসিড অসংখ্য একক নিয়ে গঠিত। ক্যাপসিড অসংখ্য একক নিয়ে গঠিত। ক্যাপসিড অসংখ্য একক নিয়ে গঠিত। এদের ক্যাপসিমিয়া, এই ক্যাপসিড অসংখ্য, দেখো অসংখ্য একক নিয়ে গঠিত, এই গোল গোলগুলো, এদের ক্যাপসিমিয়ার বলে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো ক্যাপসিমিয়ার কাকে বলে। এবার দেখো ভেতরে একটি প্যাঁচানো ডিএনএ আছে, প্যাঁচানো ডিএনএ। এটা কিন্তু আকৃতি দেখো, এটা হচ্ছে প্যাঁচানো। এবার দেখো এই যে ডিএনএ মানে কি? নিউক্লিক অ্যাসিড। ডিএনএ মানে নিউক্লিক অ্যাসিড। ডিএনএ মানে কি? ডিএনএ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বলতেই পারি আমরা নিউক্লিক অ্যাসিড দু প্রকার, ডিএনএ এবং আরএনএ। এবং এই যে নিউক্লিক অ্যাসিড আর এই ক্যাপসিড যদি যোগ করি আমরা, ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড একসঙ্গে যোগ করলে তৈরি হবে, একে আমরা বলবো নিউক্লিও ক্যাপসিড। নিউক্লিও, তাহলে নিউক্লিও ক্যাপসিড। নিউক্লিও ক্যাপসিড কাকে বলে? ডিএনএ মানে নিউক্লিক অ্যাসিড, আর এই ক্যাপসিড মানে হচ্ছে প্রোটিনের বাইরে প্রোটিন নির্মিত, ভাইরাসের বাইরে প্রোটিন নির্মিত আবরণ। এই দুটোকে একসঙ্গে নিউক্লিও ক্যাপসিড বলে। এবার দেখো এটা তো আমরা জানলাম, নিউক্লিও ক্যাপসিডটা মনে রাখো, কারণ আমরা প্রাণী ভাইরাস যখন যাব তখন আরেকটা ছবি আঁকবো। এই নিউক্লিও ক্যাপসিডের বাইরে আরেকটা আবরণ আছে প্রাণী ভাইরাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি আরেকটা ছবি এঁকে দেখাবো। এবার দেখো গ্রীবা। গ্রীবা কি নিয়ে গঠিত হয়? গ্রীবা দেখো কলার চাকতির ন্যায় কলার নিয়ে গঠিত। দেখো চাকতির ন্যায় কলার নিয়ে গ্রীবা গঠিত। এই যে গ্রীবাটা গঠিত হয়েছে চাকতির ন্যায় অংশ দিয়ে। তাহলে চাকতির ন্যায় যে এই যে গোল, দেখো গোলের একটা অংশ আছে, তাহলে এই গ্রীবাটা কি নিয়ে গঠিত হয়েছে? চাকতির ন্যায় অংশ। পুচ্ছটা কাকে বলে? পুচ্ছটা দেখো, তাহলে গ্রীবা আর পাদফলকের মধ্যে একটা নলাকার অংশ। এখানে আমরা লিখতে পারি যে এই যে গ্রীবা, তার নিচে থেকে গ্রীবা এবং পাদফলকের মাঝখানে দেখছো এই যে গ্রীবা আর এটা পাদফলক, তার মাঝখানে যে নলাকার অংশ, মাঝখানের নলাকার অংশকে কি বলে? দেখো পুচ্ছ বলে। তাহলে পুচ্ছ কাকে বলে? নিশ্চয়ই আমরা এখানে দেখছি, ছবিতে দেখতে পাচ্ছি এই যে গ্রীবা পাদফলকের মাঝখানে যে নলাকার অংশ তাকে বলে গ্রীবা। এবার দেখো এই গ্রীবার মধ্যে একটা সরু নল আছে, নল। একে কি বলে? পুচ্ছ নল। একে বলে পুচ্ছ নল। তাহলে পুচ্ছ নলটা কি? তারপরে গ্রীবার মধ্যে সরু নলাকার অংশ,
গ্রীবার ভেতরে যে নলাকার অংশ, তাহলে তাকে বলবো কি বলবো? তাকে বলবো আমরা উচ্চনল। এখানে লেখো, ব্র্যাকেটে লিখে রাখো, গ্রীবার ভেতর সরু নলাকার অংশ, সরু নলাকার অংশ, এটাকেই কিন্তু বলা হয় কি বলে? উচ্চনল। এবার দেখো পাদফলক, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই পাদফলক দেখো, এখানে একটা ষড়ভুজের মতো আকৃতি দিয়েছি। দেখো পাদফলক কোথায়? তাহলে পুচ্ছের নিচে পাদফলক হচ্ছে পুচ্ছের নিচে। এটা একটা ষড়ভুজাকৃতি অংশ, ষড়ভুজাকৃতি অংশ। এই যে ষড়ভুজাকৃতি অংশকে কি বলে? পাদফলক। অংশকে পাদফলক বলে। পাদফলক কাকে বলে আমরা নিশ্চয়ই জানলাম। এবার দেখো, এই যে পাদফলক, এখান থেকে কতগুলো কাটার ন্যায় অংশ বেরিয়েছে, একে বলে স্পাইক। স্পাইকটা কি? স্পাইক মানে কাটা, স্পাইক বা কাটা, এর একটা কাজ আছে। আচ্ছা, তাহলে স্পাইক বা কাটা কি? আচ্ছা, এটা তো কোথায়? এইখান থেকে দিতে হবে। এইটা হচ্ছে, এটা স্পাইক, আর এটা হচ্ছে পুচ্ছতন্তু। আচ্ছা, এটা হচ্ছে পুচ্ছতন্তু, এটা হচ্ছে পুচ্ছতন্তু। আচ্ছা দেখো, কাটা বা স্পাইক কাকে বলে? পাদফলকের 6 কোণ থেকে, 6টি কোণ থাকে, 6 কোণ থেকে 6টি, 4টে দেখা যাচ্ছে আর 2টো পেছনে আছে, 6টি কাটার ন্যায় অংশ থাকে, কাটার ন্যায় অংশ। এই কাটার ন্যায় অংশগুলোই হচ্ছে স্পাইক। পুচ্ছতন্তু কি? পাদফলকের উপরের দিক থেকে বেরিয়েছে। পাদফলকের উপরের কোষগুলি থেকে, থেকে 6টি পুচ্ছতন্তু বেরিয়ে আসে, 6টি পুচ্ছতন্তু সৃষ্টি হয়। আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে কতগুলো কোশ্চেন পেলাম। এক হচ্ছে ব্যাকটেরিওফাজের যে প্রোটিন নির্মিত আবরণ থাকে ভাইরাসের, তাকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিডের গঠনগত এককের নাম হচ্ছে ক্যাপসিমিয়ার। ক্যাপসিড এবং নিউক্লিয় প্রোটিন মিলে তৈরি হয় নিউক্লিয় ক্যাপসিড। ব্যাকটেরিওফাজ বা ভাইরাসের যে গঠন, সেগুলো হচ্ছে 4টি অংশ নিয়ে গঠিত: মস্তক, গ্রীবা, পুচ্ছ এবং পাদফলক। আমি একটা ছবি আঁকবো, যেটা হচ্ছে প্রাণী ভাইরাসের। এটা ছবিটা না আঁকলে প্রাণী ভাইরাসের গঠনটা দেখানো যাবে না। এটা হয়ে গেছে সবার আঁকা? আচ্ছা, এবার আমরা প্রাণী ভাইরাসের ছবি আঁকবো এবং তারপরে আমরা যেটা ছবিটা আঁকছি সেটা হচ্ছে প্রাণী ভাইরাস। দেখো, এই যে ছবিটা এঁকেছি, এই ছবিটা আর একটা ছবি আমরা আঁকবো প্রাণী ভাইরাসের ক্ষেত্রে।
আমরা এইগুলো হচ্ছে ক্যাপসিড, ক্যাপসিডগুলো আমরা এঁকে ফেললাম। ক্যাপসিডগুলো আমরা এঁকেছি এবং এর মধ্যে এই নিউক্লিয় বস্তু রয়েছে। নিউক্লিয় বস্তু রয়েছে, এটা তো আমরা জানি যে ভাইরাসের এই গঠনটা আছে, ব্যাকটেরিয়ার মাঝে এই গঠনটা আছে, কিন্তু প্রাণী ভাইরাস যখনই হবে তখন এর চারিদিকে একটা আবরণ আছে, সেইটা আমরা দেখাবো। এর চারিদিকে একটা আবরণ দ্বারা বেষ্টিত থাকবে প্রাণী ভাইরাসের ক্ষেত্রে। এই যে আবরণ, এই আবরণটাকে বলা হয় কি, সেটাই আমরা আজকে পড়ব। প্রাণী ভাইরাসের ছবি আমি আঁকলাম এবং প্রাণী ভাইরাসের ক্ষেত্রে আমরা যে গঠনটা দেখব সেটা হচ্ছে এনভেলাপের একটি আবরণ আছে। এই যে বাইরে একটা আবরণ আমি আঁকছি, এই আবরণটা হচ্ছে, এই আবরণটাকে বলে এনভেলাপ। এই আবরণটার নাম হচ্ছে এনভেলাপ। এনভেলাপ। তাহলে আমরা একটি প্রাণী ভাইরাসের ছবি এঁকেছি এবং দেখো প্রাণী ভাইরাসের ক্ষেত্রে এটা হচ্ছে প্রাণী ভাইরাস। প্রাণী ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিডের বাইরে যে আবরণ থাকে তাকে এনভেলাপ বলে। একটু আগে তোমাদের বলেছিলাম নিউক্লিয় ক্যাপসিড কথাটা মনে রাখতে বলেছিলাম। তাহলে এনভেলাপ কাকে বলে? লেখো প্রাণী ভাইরাসের নিউক্লিয় ক্যাপসিডের বাইরে, নিউক্লিয় ক্যাপসিডের বাইরে এটা কিন্তু প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। এবং মনে রাখবে কার্বোহাইড্রেট দিয়ে নির্মিত আবরণকে এনভেলাপ বলে। এনভেলাপ কাকে বলে? তাহলে দেখো এনভেলাপ কাকে বলে। এনভেলাপ হচ্ছে প্রাণী ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। প্রাণী ভাইরাসের নিউক্লিয় ক্যাপসিডের বাইরে কি কি দিয়ে তৈরি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। একে এবার দেখো কেন এটা লিখছি, এবার দেখো প্রাণী ভাইরাসকে লিপোভাইরাস বলে। তার মানে এনভেলাপযুক্ত আবরণকে, এনভেলাপযুক্ত এই যে প্রাণী ভাইরাসের যে এনভেলাপের আবরণ থাকবে, তাহলে প্রাণী ভাইরাসকে লিপোভাইরাস বলে। এনভেলাপযুক্ত আবরণ এবং এনভেলাপ যেখানে আবরণটা আছে, তাহলে প্রাণী ভাইরাসকে কি বলা হয়? এখানে লিখবো আমরা, প্রাণী ভাইরাসকে লিপোভাইরাস বলে। প্রাণী ভাইরাস কে লিপোভাইরাস বলে। লিপোভাইরাস কারণটা কি? কারণটা দেখো এনভেলাপ আবরণে লিপিড থাকে। এনভেলাপ আবরণে কি আছে? লিপিড। এনভেলাপ আবরণে কি থাকে? লিপিড থাকে। কারণ এনভেলাপ আবরণে দেখো এখানে লিপিড আছে, এই যে লিপিডটা আছে, সেই জন্য একে
লিপোভাইরাস বলে। এনভেলাপের এককের নাম কি? দেখো এনভেলাপের পেলপোমিয়ার, আগে আমরা পেলপোমিয়ার লিখে দিই, পেলপোমিয়ার। পেলপোমিয়ার কাকে বলে মনে রাখবে? পেলপোমিয়ার মানে হচ্ছে এনভেলাপের একককে এনভেলাপের একককে কি বলে? পেলপোমিয়ার। পেলপোমিয়ার বলে। আমরা এখানে অনেকগুলো প্রশ্ন পারলাম। এবার দেখো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবার আমরা আলোচনা করব যে ভাইরাসের ব্যাকটেরিওফাজ। ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এবার ব্যাকটেরিয়ার জননটা আমরা পড়িয়ে নিই, তারপরে এখানে কয়েকটা ছবি আছে, এটা বুঝে দেবো আমরা। ভাইরাসের জনন আমরা এখানে লিখে দিই। আচ্ছা, এখানে আমি এখানে কয়েকটা লিখতে থাকি, তোমরা এই সম্পর্কটা বুঝে ফেলবো। দেখো ব্যাকটেরিওফাজটা কি কাকে বলে? ব্যাকটেরিওফাজ। দেখো ব্যাকটেরিওফাজ লেখো ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাস। ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাসকে ব্যাকটেরিওফাজ বলে। ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাসকে কি বলে? ব্যাকটেরিওফাজ বলে। কলিফাজ কাকে বলে? কলিফাজ। দেখো কলিফাজ কাকে বলে? ইকোলি। দেখো কলিটা একটা শব্দের নিচে পিছনে আছে, কলি। তাহলে কলিফাজ হচ্ছে ইকোলি মানে অ্যাসচেরিচিয়া কোলাই। অ্যাসচেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণকারী। ভাইরাসকে লিখলাম না, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার মানে অ্যাসচেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাসকে কলিফাজ বলে। কলিফাজ তাহলে কার নাম? অ্যাসচেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাস। দেখো সায়ানোফাজ। সায়ানো কথাটা কোথা থেকে এসছে? নীলাভ সবুজ শৈবাল। সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে সায়ানোফাজ কাকে বলে? সায়ানোফাজ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবালকে আক্রমণকারী ভাইরাস। ভাইরাসকে বলে কি বলে? সায়ানো বলে। ভাইরাসকে সায়ানোফাজ বলে। এগুলো বুঝতে করবে। তাহলে সায়ানোফাজ কাকে বলে? নীলাভ সবুজ শৈবাল আক্রমণকারী ভাইরাসকে। ফাইকোফাজ কাকে বলে? ফাইকো দেখো
এই কথাটা ফাইকো যারা খাদ্য তৈরি করতে পারে, অর্থাৎ শৈবাল কে আক্রমণকারী ভাইরাস। তাহলে ফাইকোফাজ হচ্ছে শৈবালকে আক্রমণকারী ভাইরাসকে কি বলে? ফাইকোফাজ। তাহলে ফাইকোফাজ কাকে বলে? এবার হচ্ছে মাইকোফাজ কাকে বলে? মাইকোফাজ হচ্ছে ছত্রাককে আক্রমণকারী, মুখস্থ করবে, আক্রমণকারী ভাইরাসকে মাইকোফাজ বলে। তাহলে মাইকোফাজ কাকে বলে? নিশ্চয়ই আমরা এই যে বললাম ব্যাকটেরিওফাজ, যে আমি একটু আগে ছবিটা বলছিলাম, আঁকলাম। তাহলে ব্যাকটেরিওফাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাস, পলিফাজ হচ্ছে অ্যাস্টেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাস, সায়ানোফাজ হচ্ছে নীলাভ সবুজ শৈবালকে আক্রমণকারী ভাইরাস, ফাইকোফাজ হচ্ছে শৈবালকে আক্রমণকারী ভাইরাস, মাইকোফাজ হচ্ছে ছত্রাককে আক্রমণকারী ভাইরাস। লেখা হয়ে গেছে সবার? আমরা এবার একটু ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি আঁকবো, খুব ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া তোমাদের আমি বলো যে ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি এঁকেছিলাম, ছবি এঁকে দিয়ে গেছিলাম। কেউ একজন বলো তো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ট্রান্সডাকশনের ক্ষেত্রে একটা চক্র কোথাও লিখে দিয়েছিলাম, বলো তো কি চক্র? তোমরা লিখেছো ছোট্ট একটা ওয়ার্ড ল দিয়ে, লাইটিক চক্র কথাটা বলেছিলাম। লাইটিক চক্র মানে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ করে ভাইরাস বেরিয়ে যায়। তোমাদের ট্রান্সডাকশন প্রতীকটা মনে আছে তো? ট্রান্সডাকশন মানে কি একটু বলে দিই। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ভাইরাস সংলগ্ন হয়, তারপরে কি করে? ব্যাকটেরিয়ার কোষের মধ্যে ভাইরাস তার জিনোমিক উপাদান অর্থাৎ ডিএনএটাকে প্রবেশ করিয়ে দিল। তারপরে কি হলো? ব্যাকটেরিয়া কোষ থেকে 3 প্রকার উৎসেচক, আমি নামগুলো বলিনি, 3 প্রকার উৎসেচক তৈরি হয়। সেই উৎসেচকের সাহায্যে তারা কি করে? ওই ব্যাকটেরিয়ার যে ডিএনএটাকে নষ্ট করে ফেলে। আর আরেক প্রকার উৎসেচক আছে ডিএনএ লাইগেজ, তার সাহায্যে ভাইরাস তার ডিএনএর সাহায্যে অনেক অপত্য ভাইরাস তৈরি করে। সেই সময় দেখা যাচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএটা ভাইরাসের ডিএনএর মধ্যে ঘটনাক্রমে ঢুকে পড়ে একটা। এইবার ওই যে ডিএনএ যুক্ত যে ভাইরাসটা তৈরি হলো, সে কী করলো? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিদীর্ণ করলো, বাইরে বেরিয়ে গেল, সুস্থ আর একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো। কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছো কি? আচ্ছা, এটা লেখা হয়ে গেছে। আমি এখানে উপরটা একটু মুছে দিয়ে একটুখানি তোমাদের মনে করছি। তাহলে দেখো কিরকম ঘটনাটা, ট্রান্সডাকশনটা দেখো। ট্রান্সডাকশনটা আমি একটু ছবি এঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটি একটা এই ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো। ফাজ ভাইরাস এবার কি করবে? ফাজ ভাইরাস তার জিনোমিক উপাদানটিকে এর মধ্যে ঢুকিয়ে দিল। তার মানে এর মধ্যে কি আর জিনোমিক উপাদানটা নেই? আছে। তার মানে এখানে ঢুকে গেছে। এবার এখান থেকে এই উৎসেচক নির্গত করবে, তার সাহায্যে কি করবে? এই ব্যাকটেরিয়ার যে ডিএনএ, সেই ডিএনএটাকে নষ্ট করে দেবে। ডিএনএটাকে নষ্ট করে দিল। এইবার এ কি হবে? দেখো, এই যে ডিএনএটাকে নষ্ট করে এ কিন্তু অনেক অসংখ্য তৈরি করবে। তৈরি করার সময় এই যে তার এটা তো
ভাইরাসের জিনোম ডিএনএ। এইবার দেখো এই ডিএনএ সাহায্যে কিন্তু তার বংশবৃদ্ধি অপত্য ভাইরাস তৈরি করছে। সেই সময় ব্যাকটেরিয়ার ডিএনএ একটা অংশ এর সাথে যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। এইবার এ কি করছে, এ এখান থেকে বিভিন্ন হচ্ছে বাইরে বেরিয়ে গেল, এই যে বেরিয়ে গেল, এবার এ আবার আরেকটি সুস্থ ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ ছিল। এ কিন্তু এই যে ভাইরাস, এ কিন্তু ব্যাকটেরিয়া জিনোমিক উপর নিজের ডিএনএ আছে, আবার ব্যাকটেরিয়ার ডিএনএ নিয়ে গিয়ে কিন্তু আক্রমণ করছে কাকে, আরেকটি সুস্থ ব্যাকটেরিয়াকে। তাহলে এই ঘটনাটা নিশ্চয়ই তোমাদের বলেছিলাম যে যৌন পুনঃসংযোজন প্রক্রিয়ায় গ্রাহক ওই দাতা ব্যাকটেরিয়ার দেহ থেকে কি নিয়ে যাচ্ছে, ডিএনএ, তার মাধ্যমে ফাজ ভাইরাসের মাধ্যমে কি হয়, গ্রহীতা কোষে স্থানান্তরিত হয়, তাই তো। অর্থাৎ যে যৌন পুনঃসংযোজন প্রক্রিয়ায় এই যে দাতা ব্যাকটেরিয়ার কোষের ডিএনএর একটি অংশ ফাজ ভাইরাসের মাধ্যমে অন্য একটি ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত হয়ে কি হয়, প্রজননিক প্রকরণযুক্ত নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি হবে। অর্থাৎ এখানে যখন এটা ঢুকবে তখন নিশ্চয়ই এটার সঙ্গে এটাও ঢুকবে, কারণ দুটো জিনিস ঢুকছে, মানে এর প্রকরণটা নতুন প্রজননিক প্রকরণ হচ্ছে। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে ট্রান্সডাকশন। বুঝতে পেরেছো? আকারটার নাম আর কিছুই নেই, এটা হচ্ছে ট্রান্সডাকশন পদ্ধতি। ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন পদ্ধতি কিভাবে ঘটে? প্রথমে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের সঙ্গে ভাইরাস সংলগ্ন হয়, তারপরে লাইসোজাইম উৎসেচকের সাহায্যে কোষ প্রাচীরকে বিদীর্ণ করে তার নিজস্ব ডিএনএ ব্যাকটেরিয়ার কোষের মধ্যে প্রবেশ করায়। ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে নির্গত উৎসেচকের সাহায্যে ভাইরাসের ডিএনএ উৎসেচকের সাহায্যে ব্যাকটেরিয়ার ডিএনএ বিনষ্ট হয়। ভাইরাসের ডিএনএ অপত্য ফাজ ভাইরাস গঠন করে। এই সময় দৈবাতক্রমে ব্যাকটেরিয়ার ডিএনএ ভাইরাসের ডিএনএর মধ্যে প্রবেশ করেছে। এবার এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিদীর্ণ করে। এই বিদীর্ণ করার ঘটনাটাকে বলা হয় লাইটিক চক্র। বিদীর্ণ করার ঘটনাটাকে কি বলবো? আজকে আমরা ব্যাকটেরিয়ার ভাইরাসের জননটা পড়বো, তারপরে আর কিছু যদি সময় থাকে সন্তোষে লিখবো। দেখো ভাইরাসের জনন লেখো। দেখো ই কোলি ব্যাকটেরিয়া দেহে ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিওফাজ দুই প্রকার বৃদ্ধি চক্রের মাধ্যমে জনন সম্পন্ন করে। এক নম্বর হচ্ছে লাইটিক চক্র। আমি প্রথমে ছবিটা এঁকে ডান দিকে বর্ণনা করব, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, আমরা
4টে ব্যাকটেরিয়ার ছবি আঁকছি। আচ্ছা, আমরা দেখো প্রথমে এই যে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করেছে। ইকোলি ব্যাকটেরিয়া, দেখো ইকোলি ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস আক্রমণ করেছে। এবার আক্রমণ করার পরে এই ফাজ ভাইরাস তার জিনোমিক উপাদানটাকে ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে। নেক্সট কি হচ্ছে দেখো, প্রবেশ করিয়ে দিয়ে এবার অসংখ্য অপত্য ফাজ গঠন করছে। এবার পরের ধাপে আচ্ছা, আমরা এই যে ঘটনাটা আমরা দেখছি, এবার আমরা লিখব। এই ছবিটা আঁকতে পারলে তোমাদের সবসময় মনে থাকবে যে কীভাবে লাইটিং চক্রটা সম্পন্ন হয়। আমরা এবার সংজ্ঞাটা আমরা লিখছি। তোমরা দেখো এই ছবিটা দেখে, ছবিটা যেমন যেমন আমি ছবি এঁকেছি তেমন তেমন লিখো। দেখো, যে বৃদ্ধি চক্রের মাধ্যমে যে বৃদ্ধি চক্রের মাধ্যমে এটা কিন্তু ব্যাকটেরিওফাজ, যে বৃদ্ধি চক্রের মাধ্যমে ফাজ ভাইরাস কোথায় সংলগ্ন হয়েছে? ব্যাকটেরিয়া দেহে। দেখো প্রথমে কি হলো, ব্যাকটেরিয়ার দেহে ব্যাকটেরিয়ার কোষে কি করে? ডিএনএ প্রবেশ করায়। তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ কিন্তু প্রবেশ করিয়েছি। ব্যাকটেরিয়ার ডিএনএ প্রবেশ করিয়ে কি করবে? প্রবেশ করিয়ে জনন সম্পন্ন করে এবং অপত্য ফাজ গঠন করে। এই অপত্য পরের ধাপে দেখো, ডিএনএ প্রবেশ করিয়ে জনন সম্পন্ন করলো এবং অপত্য ফাজ গঠন করে এবং তারপরে কি করবে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ করবে।
বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে। খুব সোজা, ছবিটা ভালো করে লক্ষ্য করো। প্রথম পয়েন্টটা কি বললাম, যে বৃদ্ধি চক্রের মাধ্যমে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষের মধ্যে ডিএনএ কে প্রবেশ করিয়েছে। প্রবেশ করিয়ে কি করলো, জনন সম্পন্ন করলো এবং অপত্য ফাজ গঠন করলো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ করলো, বাইরে বেরিয়ে আসলো। এটাই হচ্ছে লাইটিং চক্র। মনে রাখতে হবে যে এখানে আমি কতটা লিখিনি, কিন্তু এখানে এই যে ব্যাকটেরিয়াল যে ডিএনএ থাকে এটি কিন্তু বিনষ্ট হয়। এক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল ডিএনএ কিন্তু বিনষ্ট হবে এবং এই যে 3 প্রকার উৎসেচক সৃষ্টি করে, এই উৎসেচকের সাথে দুটো উৎসেচকের সাথে ডিএনএটা নষ্ট হয়, আর এক প্রকার উৎসেচকের সাথে নিজের জনন সম্পন্ন করে। আচ্ছা, তাহলে লাইটিং চক্রটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পোষক কোষ হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাস কিন্তু জনন সম্পন্ন করে শুধুমাত্র তার নিজের কেবলমাত্র ডিএনএ সাহায্যে, অন্য কিছু দরকার হয় না তার। এই যে ডিএনএটা প্রবেশ করেছে, এই ডিএনএটা ভাইরাস ব্যাকটেরিয়ার কোষের যে বিভিন্ন উপাদান আছে, কোষীয় অঙ্গাণু আছে, তাকে কাজে লাগাবে। অর্থাৎ তার ভেতরে যে রাইবোজোম আছে, অন্যান্য কোষ অঙ্গাণু আছে, তাকে কাজে লাগিয়ে সে কিন্তু বংশবৃদ্ধি করতে পারে। এইটা কিন্তু ভাইরাসের বিশেষ একটা উপাদান, বৈশিষ্ট্য। ভাইরাস কিন্তু অ্যান্টিবায়োটিক নির্ভরশীলতা, আমরা ভালো বৈশিষ্ট্য লিখবো, অত সময় তো পাবো না। অ্যান্টিবায়োটিক এখানে এর উপরে কিন্তু কার্যকর হয় না, আমরা সেগুলো লিখবো। তাহলে দেখো খুব সোজা, পোষক কোষে সংলগ্ন হলো, তারপরে পোষক কোষের কোষ প্রাচীরকে ভেদ করে ডিএনএ কে প্রবেশ করালো, ডিএনএ জনন সম্পন্ন করে একাধিক অপত্য ফাজ গঠন করলো, অপত্য ফাজ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিদীর্ণ করলো এবং বাইরে বেরিয়ে গেল। তাহলে দুটো ঘটনা এখানে মনে রাখতে হবে। পোষক কোষের যে ডিএনএ তাকে বিনষ্ট করে আর কোষ প্রাচীর বিদীর্ণ করে, দুটো কথা লিখে রাখবো। এখানে যে ঘটনাটা ঘটবে সেই দুটো ঘটনা হচ্ছে, পোষক কোষ এখানে ব্যাকটেরিয়া, পোষক কোষে ডিএনএ, এই ডিএনএ কি করবে, বিনষ্ট করবে। বিনষ্ট হওয়া আর পোষক কোষের কোষ প্রাচীর বিদীর্ণ হওয়া। পোষক কোষের কোষ প্রাচীর বিদীর্ণ হয়, এটাই হচ্ছে লাইটিং চক্র। তাহলে লাইটিং চক্র এখানে দুটো ঘটনা প্রথমে মনে রাখতে হবে। পোষক কোষের ডিএনএটা বিনষ্ট হবে আর পোষক কোষের কোষ প্রাচীর বিদীর্ণ হবে, তার ফলেই যে ফাজ ভাইরাস বাইরে বেরিয়ে আসবে। আচ্ছা, এটা আমরা লাইটিং চক্র লিখলাম, বুঝে দেবো না? এবার আমরা লাইসোজেনিক চক্র লিখব। এটা হচ্ছে লাইটিং চক্র। যেমন যেমন ছবি আঁকলাম দেখলে, আমরা পরের দিন না হলে তারপরের দিন আমরা এর অনুক্রমগুলো লিখবো। অনুক্রমগুলো শর্ট কোশ্চেনের মধ্যে যখনই পাবো তখন আমরা বুঝতে পারবো। আচ্ছা দেখো, এবার 2 নম্বর লেখো, লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্র, লাইটিং চক্র কোথায় কোথায় দেখা যায় একটুখানি তোমাদের বলে দিই। লাইটিং চক্র ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পেয়েছি, আবার ভাইরাসের মধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু লাইসোজেনিক চক্র শুধুমাত্র ভাইরাসের মধ্যে। কি বললাম বলো? তোমাকে দিতে পারি, লাইসোজেনিক চক্র দেখা যায় অনেকগুলো অপশন। লাইসোজেনিক চক্র কার মধ্যে দেখবো? ভাইরাসের মধ্যে। লাইটিং চক্র ব্যাকটেরিয়ার মধ্যে, তাহলে এটা মনে রাখবে। আচ্ছা, আমরা এবার একটা ছবি আঁকি। ঠিক একইভাবে 4টে ব্যাকটেরিয়ার ছবি আঁকবো।
ছবি আঁকছি কেন, তার অনেক কারণ আছে, ছবি ছাড়া তোমার কিছু মনে থাকবে না। একই রকম ঘটনা এখানেও আছে। দেখো, পৃষ্ঠতলে সংলগ্ন হয়েছে, পোষক কোষের পৃষ্ঠতলে ভাইরাস সংলগ্ন হয়েছে। সংলগ্ন হওয়ার পরে কি করবে দেখো, সংলগ্ন হওয়ার পরে এই যে ভাইরাস তার ডিএনএ কে প্রবেশ করাবে। আগেবার ডিএনএটা কেমন লিখেছিলাম আমরা, এরকম দিয়েছিলাম। এই যে ডিএনএটা কিন্তু গোলাকার হয়ে যায়, চক্রাকার ডিএনএ। লাইসোজেনিক চক্রে ডিএনএটা কেমন আকার ধারণ করলো, চক্রাকার হয়ে গেল। তাহলে লাইসোজেনিক চক্রে ভাইরাসের ডিএনএটা চক্রাকার গঠন করলো। এই চক্রাকার ডিএনএর একটি অংশ এই ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে গেল। এই যে ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে তার একটি অংশ যুক্ত হয়েছে, দেখেছ? এই যে যুক্ত হয়েছে, এই যুক্ত হওয়াটাকে বলে প্রোফাজ। দেখো, আসবে পরীক্ষায়, প্রোফাজ কাকে বলে? প্রোফাজ। তাহলে প্রোফাজ লাইসোজেনিক চক্রে একটি বিশেষ বৈশিষ্ট্য কি? প্রোফাজ মানে কি? প্রোফাজ মানে হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ কার সঙ্গে যুক্ত হলো, ভাইরাসের ডিএনএ কার সঙ্গে যুক্ত হলো, ব্যাকটেরিয়াল ডিএনএ। তাহলে প্রোফাজটা গঠন করলো। তাহলে এখানে পৃষ্ঠতলে সংলগ্ন হলো, প্রোফাজ গঠন করলো। এই প্রোফাজ কিন্তু এবার বংশবৃদ্ধি করবে। কে বংশবৃদ্ধি করবে? প্রোফাজ। এবার যেরকম ভাবে বংশবৃদ্ধি করে ভাইরাসের ক্ষেত্রে সেইভাবে বংশবৃদ্ধি করবে। এবার দেখো, এইখানে একটা গোলের পরে একটা দাগ, এই গোলের পরে একটা দাগ, এই গোলের পরে একটা দাগ দিলাম কেন? কারণ এখানে তার নিজস্ব ভাইরাসের নিজস্ব ডিএনএ ছিল, ভাইরাসের আর এই ব্যাকটেরিয়াল ডিএনএ দুটো মিলেছে। তাহলে প্রোফাজ থেকে যখন হবে তখন কিন্তু এই চিত্রটা হবে। এটা কি সবাই বুঝতে পেরেছো? এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই যে গোলাকার ডিএনএর একটি অংশ, ভাইরাসের ডিএনএর একটি অংশ ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে যুক্ত হলো। তাহলে এই দুটো যুক্ত অবস্থাকে কি বলা হয়? প্রোফাজ। এই প্রোফাজই জনন সম্পন্ন করবে। জনন সম্পন্ন করলে এই যে অপত্য যে ভাইরাস গঠিত হলো, সেই অপত্য ভাইরাসের ক্ষেত্রে তার নিজস্ব জিনোমিক উপাদান ডিএনএ আছে, আবার ব্যাকটেরিয়াল ডিএনএ আছে। কিন্তু এখানে কিন্তু কোষ প্রাচীর বিকৃত করছে না, এর ভেতরে আজ অনেক দিন ধরে এরা বংশবৃদ্ধি করতে পারে, অনির্দিষ্ট কাল ধরে। এইটাই হচ্ছে লাইসোজেনিক চক্র। কি বুঝতে পেরেছি? ছবিটা থেকে বুঝতে পারছো? আচ্ছা, ক্লিয়ার ধারণা। বইয়ে অনেক রকম হিজিমিজি আছে, এখানে কি দেখে বুঝতে পেরেছি তোমরা? এবার আমরা লেখো সংজ্ঞাটা। দেখো, যে বৃদ্ধি চক্রের মাধ্যমে নিশ্চয়ই এটা দেখেছো যে এই যে ফাজ ভাইরাস বা ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস, তার ডিএনএ ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করায়। কিন্তু এটা লিখতে হবে, কিন্তু প্রবেশ করালো, কিন্তু ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ করে না। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ করে না। বিদীর্ণ না করে, ওখানে কিন্তু বিদীর্ণ হয়েছিল, এখানে কিন্তু বিদীর্ণ হচ্ছে না। বিদীর্ণ না করে কি করবে দেখো, বিদীর্ণ না করে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল পোষক ডিএনএ, না করে কি করবে, ব্যাকটেরিয়া
ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে? প্রোফাজ গঠন করে। প্রোফাজ গঠন করে এবং প্রোফাজের প্রতিলিপি গঠনের মাধ্যমে কি তৈরি হবে? অপত্যভাজ তৈরি করে, সৃষ্টি করে। জনন সম্পন্ন করে। তাহলে আমরা দেখো যে বৃদ্ধি চক্রের মাধ্যমে, সংজ্ঞাটা দেখো, যে বৃদ্ধি চক্রের মাধ্যমে ফাজ ভাইরাস, এই যে ফাজ ভাইরাস তার ডিএনএটাকে কোথায় প্রবেশ করিয়েছে? ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করিয়েছে। আকারটা কেমন হয়েছে? গোলাকার। এই যে ভাইরাস ডিএনএ তার একটা অংশ কার সঙ্গে যুক্ত হলো? ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে যুক্ত হলো। এই যুক্ত হওয়ার অবস্থাটাকে কি বলে? ফাজ বলে, প্রোফাজ। এই প্রোফাজ এর প্রতিলিপি গঠনের মাধ্যমে অপত্য ফাজ সৃষ্টি করে জনন সম্পন্ন করলো। তাহলে দেখো লাইসোজেনিক চক্রে বিশেষ বৈশিষ্ট্য কি? প্রোফাজ গঠন। প্রোফাজ কাকে বলে? ভাইরাস ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএ একসঙ্গে যুক্ত হওয়াকে বলা হয় প্রোফাজ গঠন। এক্ষেত্রে বিশেষ আরেকটি বৈশিষ্ট্য কি? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কিন্তু বিদীর্ণ হয় না। সবাই বুঝতে পেরেছো? লাইসোজেনিক চক্র দুটো ছবি পাশাপাশি রাখবে এবং দেখলেই তুমি বুঝতে পারছো। এখানে দেখো এটা যে ভাইরাসের ডিএনএ, তার পাশে যে ব্যাকটেরিয়াল ডিএনএ, কি বুঝতে পেরেছি? তাহলে নিশ্চয়ই আমরা এখানে আজকে অনেকগুলো প্রশ্ন করলাম। 1 নম্বর আমি একবার বলে দিই, ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে? ক্যাপসিড। ক্যাপসিডের একককে কি বলে? ক্যাপসোমিয়ার। প্রাণী ভাইরাস ক্যাপসিমিয়ার। নেক্সট হচ্ছে প্রাণী ভাইরাস। বাইরে যে আবরণ থাকে তার কি বলে? এনভেলাপ। তাহলে এনভেলাপ যুক্ত ভাইরাসকে কি বলা হয়? প্রাণী ভাইরাস। তাতে বলে লিপোভাইরাস। লিপোভাইরাস, তাই তো? তার এককের নাম কি? এনভেলাপের এককের নাম পেলপোমিয়ার। তার এককের নাম কি? পেলপোমিয়ার। কলিফাজ কাকে বলে? ইকুলি ব্যাকটেরিয়াকে যে ভাইরাস আক্রমণ করে। ব্যাকটেরিওফাজ কাকে বলে? ব্যাকটেরিয়াকে যে ভাইরাস আক্রমণ করে। মাইক্রোফাজ কাকে বলে? ছত্রাককে আক্রমণকারী ভাইরাস। আচ্ছা, তারপরে আরেকটা আছে কি না? ফাইকোফাজ। ছত্রাক আক্রমণকারী ভাইরাস হচ্ছে মাইক্রোফাজ, আর ফাইকোফাজ হচ্ছে শৈবালকে আক্রমণকারী ভাইরাস। তাহলে এইগুলো আমরা জানলাম। আর ভাইরাসের জনন পদ্ধতি নাম দুটি পদ্ধতি, এক হচ্ছে লাইসোজেনিক লাইটিং। অবশ্যই প্রশ্ন আসবে এখান থেকে, বিভিন্নভাবে মিশিয়ে দেবে। যদি তুমি ঘটনাটা না জানো তাহলে লিখতে পারবে না। সেই জন্য তোমাকে এতখানি লেখানোর দরকার ছিল না, শর্ট কোশ্চেন লিখলেই হতো, কিন্তু তোমাকে খুব সংক্ষেপে আমি লেখালাম। তাহলে এর ঘটনাটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রথমে সংলগ্ন হলো লাইসোজেনিক চক্র। প্রথমে কি হলো? কার পৃষ্ঠতলে সংলগ্ন হলো? ব্যাকটেরিয়ার পৃষ্ঠতলে ভাইরাস সংলগ্ন হলো। তারপরে অনুভেদন, মানে ভেদ করে দিল। ভেদ করে কি প্রবেশ করালো? ডিএনএ প্রবেশ করালো। ডিএনএটা চক্রাকার পরিণত হলো। এই ডিএনএ একটি অংশ ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে যুক্ত হলো। একে কি বলে? প্রোফাজ বলে। এই প্রোফাজের কিন্তু প্রতিলিপি গঠনের মাধ্যমে অপত্য ফাজ গঠিত হলো। এক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর বিদীর্ণ হলো না। তোমাকে বলো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর বিদীর্ণ হয় মানে 5টা বৈশিষ্ট্য দিল, 4-5টা বৈশিষ্ট্য দিল।
এই 4-5টা বৈশিষ্ট্যের মধ্যে লাইটিক চক্রের সঙ্গে যেটি সম্পর্কিত নয় সেটিকে তোমাকে লিখতে হবে, মানে দাগ দিতে হবে। কি বুঝতে পেরেছি? তাহলে ক্লিয়ার ধারণা না থাকলে তোমার কিন্তু লিখতে পারবে না। তাহলে এটা বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্ত থাক। আমরা পরের দিন তোমাদের যেটা বলছি যে আজকে যে 40টা প্রশ্ন দিয়েছি এই 40টা প্রশ্ন মুখস্থ করে আসবে। পরের দিন আমরা এই ভাইরাসের সম্পূর্ণ অংশটা তো করবই,